মাঝরাতে ভাবির ঘরে গিয়ে ভাবির কোমরে স্পর্শ করতে ভাবির শরীর শিরশির করে উঠতে ঘুম ভেঙে যায়। ভাবি চোখ মেলে চিৎকার করতে যাবে, ঠিক তখনই আমি ওর মুখ চেপে ধরি আর বলি, আমি ধ্রুব, চিৎকার করবে না। ভাবি, ধ্রুব তুই আমার ঘরে, তাও এত রাতে, বলে ভাবি শোয়া থেকে উঠে কাপড়টা ঠিক করে নেয়। আমি আর পারছি না তোমাকে ছাড়া থাকতে, জানি আমিও যা চাই তুমিও তা চাও, তোমারও কষ্ট হয় একা একা থাকতে। ভাবিছিস ধ্রুব, এসব কি বলছিস? তুই কি পাগল হয়ে গেলি? যা এখনই এ ঘর থেকে বের হ। আমি এমন কেন করছো? কেউ জানবে না, কেউ বুঝবে না, সবাই ঘুমিয়ে আছে। দাও না একটা সুযোগ তোমাকে আদর করার। বলতে ভাবি ঠাস করে একটা চড় মেরে আমায় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। নিজের ঘরে এসে ভাবতে লাগলাম, জোর করে কিছু হবে না, যা করার সময় করে সুযোগ বুঝে করতে হবে। ঘুমিয়ে পড়লাম, কিন্তু ভাবির চড়টা বারবার যন্ত্রণা দিচ্ছে, তাই এর প্রতিশোধ আমাকে নিতে হবে। চোখটা কখন যে লেগে এলো বুঝতে পারিনি। সকালে ঘুম ভাঙতে দেখি সবাই টেবিলে নাস্তা করছে, মা, বাবা আর ভাবি। আমি ব্রাশ করতে করতে ভাবির দিকে তাকিয়ে আছি। দেখে মনে হয় এখনো রাগ কমেনি। বাবা হঠাৎ আমায় দেখে বলে, বাবা ধ্রুব শোন। আমি হুম বলো। বাবা, আমি আর তোর মা আজ নীলার স্বামীর বাড়ি যাব, ফিরতে দেরি হবে, দুপুরে ওখানে খাওয়া দাওয়া করব। তুই বাড়ি থাকিস, বৌমাকে একা রেখে যেতে মন চায় না। আমি তো খুশিতে আত্মহারা। আমি ও নিয়ে তোমায় ভাবতে হবে না, আমার আজ কোনো কাজ, সারাদিন বাড়িতে কাটিয়ে দেব। আম্মু, তাহলে হয়ে গেল, নিশ্চিন্তে যাওয়া যাবে। আমি হাত মুখ ধুতে গেলাম। মনটাও বড় খুশি, আজকের সুযোগটা আর হাত ছাড়া করা যাবে না। সকাল 1:00 বাজতে মা বাবা বেরিয়ে গেল। এখন বাসায় শুধু আমি আর ভাবি। মা বাবাকে গাড়িতে তুলে দিয়ে এক বন্ধুর সাথে দেখা করে একটা গোপন ক্যামেরা নিলাম। বাসায় এসে দেখি ভাবি তার ঘরে। তারপর আমি মোবাইলে বসে বসে গেম খেলতে লাগলাম। গেম খেলাটা রেখে উকি মেরে দেখি ভাবি রান্নাঘরে রান্না নিয়ে ব্যস্ত এখন। এই সুযোগে আমি গোপন ক্যামেরাটা ভাবির গোসলখানায় লাগিয়ে দিয়ে নিজের ঘরে এসে শুয়ে রইলাম। মন মানে না, তাই রান্নাঘরে গিয়ে ভাবির সাথে ভাব জমাতে চাইলাম, কিন্তু হলো না। রান্নাঘরে যেতে ভাবি বলে, ভাবি, আরে ধ্রুব তুই এখানে কেন আসলি? তোকে না বলছি একদম আমার কাছে আসার চেষ্টা করবি না। আমি না ভাবি, একটু পানি নিতে আসলাম। ভাবি, ফ্রিজে আছে, নিয়ে এখান থেকে চলে যা। আমি পানির বোতলটা নিয়ে চলে আসলাম। আর মনে মনে ঠিক করলাম, তোমার সব দেমাগ আমি আজকে শেষ করে দেব। অপেক্ষার পর অপেক্ষা, বড় আফসোস ভাবিকে একা পেয়েও তার কাছে যেতে না পারা। দুপুর হতে ভাবি দরজা এসে ঠকঠক করে। আমি কে? ভাবি, আমি দরজাটা খুলে, ওহো হো, ভাবি তুমি, কি ব্যাপার? ভাবি, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিও। তুমি খাবে না? ভাবি, তুমি খেয়ে নাও, আমি পরে খাবো, বলে ভাবি নিজের ঘরে চলে গেল। আমি খাবার খেয়ে ছাদে গিয়ে সিগারেট টানতে লাগলাম। সিগারেট টানতে টানতে দেখি ভাবি আসলো তার কাপড়গুলো শুকাতে। আমি সিগারেট পেলে নিচে গেলাম, এই সুযোগ ক্যামেরাটা খুলে নেবার। ক্যামেরাটা খুলে চালিয়ে দেখলাম, উফ, ফাটাফাটি হয়েছে। এটা দিয়ে আমার মনের ইচ্ছাটা পূরণ হবে। অপেক্ষা এবার রাতে, এখন একটু ঘুমিয়ে নিলে ভালো হয়। কে জানে, হয়তো আজকের রাতটা জেগে জেগে কাটাতে হবে। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসলো, আর আমার ইচ্ছেগুলো পূরণ হওয়ার সময়ও আসছে। কিন্তু আজ মনে হচ্ছে সময় যাচ্ছেই না। এদিকে আমার ধৈর্যের বাঁধ ভাঙা যাচ্ছে। অবশেষে রাত গভীর হলো। আমি বিরাট খুশি মনে আস্তে আস্তে ভাবির রুমে প্রবেশ করলাম। গিয়ে দেখি ভাবি এখনো ঘুমায়নি। ভাবি আমাকে দেখে চমকে উঠল। ভাবিস, কিরে রুদ্র, তুই এখানে, তাও আবার এত রাতে? তোকে না আমার আশেপাশে আসতে বারণ করেছি, তাও তুই আবার আসছিস? আমি ভাবি, ভাই বাসায় নেই, আম্মু আব্বু নেই, শুধু তুমি আর আমি। আবার আম্মু আব্বু বলে গেছে তোমাকে যেন খেয়াল রাখি, তাই তো তোমাকে দেখতে আসলাম, আর একটু ভালোবাসতে আসলাম। ভাবিস, রুদ্র তুই এইগুলা কি বলছিস? তোর মাথা ঠিক আছে? এক্ষুনি এখান থেকে যা, নইলে আমি চিৎকার শুরু করব। ভাবি, তুমি চিৎকার করার আগে আমার কথাটা আগে শুনে নাও। ভাবিস, কি বলবি তুই? তোর কোনো কথাই আমি শুনতে চাই না। আব্বু আম্মু আসুক, আমি তাদেরকে সব বলে দিব। সেই সুযোগ তো তুমি পাবেই না। ভাবিস অবাক হয়ে, মানে কি বলতে চাচ্ছিস তুই? এত অবাক হইও না ভাবি। ভাবিকে ভিডিওটা একটু দেখিয়ে
এখন আমি যা বলবো তোমাকে তাই করতে হবে, নইলে এটা ভাইরাল করে দিব, আর যদি ভাইয়া দেখেই ফেলে তবে তো। ভাবি নিস্তব্ধ হয়ে গেল। একটু পর বলল, ভাবিস তুই এত নিচু হতে পারলি কি করে? তোকে আমি এতটা স্নেহ করতাম, আর আজ তুই কিনা ছিস। আমিস, এত কথা আমি বুঝি না, তোমাকে যা করতে বলবো তাই করবা, নাকি আমি ভাইরাল করে দিব? ওহ, তোমাকে তো বলতে ভুলেই গিয়েছি, আমাদের মধ্যে যা কিছুই হবে সেটা কেউ জানতে পারবে না। এখন বলো, তুমি রাজি? ভাবিকে দেখে মনে হচ্ছে আমাকে কি বলবে বুঝতে পারছে না। আমি ভাবির পাশে এসে হাতটা স্পর্শ করলাম। অমনি ভাবি আমার থেকে হাত জোর করে ছাড়িয়ে ঠাস করে চড় বসিয়ে দিল আমার গালে। আমি রেগে গিয়ে বললাম, আপনি আমাকে মারলেন। ভাবিস, আমার খারাপ লাগছে, কিন্তু এখন এর থেকে ভালো কোনো উপায় নেই তোকে এখান থেকে চলে যেতে বলার, তাই রেগেই তোকে মেরেছি। আমি একজনের বউ আর তুই বলছিস তোর ইচ্ছে মতো কাজ করতে, যেখানে আমি তোর ভাইয়ের বিবাহিত স্ত্রী। অসুস্থ হয়ে গেছিস তুই, চলে যা এখান থেকে। আমি খারাপ কিছু হক চাই না। আমার চোখ ছলছল করছে, প্রচন্ড জোরেই মেরেছে। আমি আজ আর কিছু না বলেই ভাবির রুম ত্যাগ করলাম, কিন্তু আমি এত সহজে হার মানতে রাজি নই। আজকের মতো একটু ঘুমিয়ে নেই, কাল নতুন করে আর একটা প্ল্যান ঠিক করা যাবে। কিভাবে কি করা যাবে ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতে পারলাম না। ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেছে। ভাবি প্রতিদিনের মতো আজ আর আমাকে ডাক দিয়ে ঘুম ভাঙায় নাই। ফ্রেশ হয়ে রান্নাঘরের দিক গেলাম, দেখি ভাবি রান্না করে এখানেই আমার জন্য খাবার রেখে গেছেন। আশেপাশের কোথাও ভাবিকে দেখছি না। খাওয়ার পরে ভাবির রুমের দিকে গেলাম, গিয়ে দেখি রুম অফ করা, ভেতর থেকে আটকানো। আমি আর এদিকে মনোযোগ আনলাম না। আমি আবার ভাবতে শুরু করলাম কিভাবে আমার ইচ্ছেটা পূরণ করতে পারবো। হঠাৎ করেই মাথায় একটা বুদ্ধি আসে। বুদ্ধিটা এমন, ভাবি রুম থেকে বার হওয়ার সাথে সাথেই রুমে প্রবেশ করে পানির গ্লাসে ঘুমের বড়ি দিয়ে ভাবিকে অচেতন অবস্থায়। আমি প্ল্যান মাফিক ঘুমের বড়ি আনলাম, কিন্তু আজ ভাবি দেখছি দরজায় খুলছে না, এদিকে দুপুরের রান্নাও হয়নি। সন্ধ্যা নেমে আসল, হঠাৎ দেখি ভাবি রুমটা অন করে রান্না করতে গেলেন, আর এই সুযোগে আমি আমার কাজটা করে ফেললাম। আর ভাবির যাতে ভাবি সন্দেহ না করে তার ব্যবস্থাও করলাম। আমার এই ভাবনাটাও কাজে দিল। ভাবি হয়তো ভেবেছিল আমি আর এমন করব না, তাই রুম লক করেনি। কিন্তু আমি যে ভাবিকে প্রতিনিয়ত লক্ষ্য রাখছিলাম সেটা জানতে পারেনি। যাই হোক, আমার প্ল্যান মাফিক ভাবি ওই গ্লাসের পানি পান করে বিভোর হয়ে ঘুমাচ্ছে। আমার খুশিকে দেখে আমি ভাবির ঘরে প্রবেশ করলাম। ভাবিকে ঘুমের ঘরে ভালোই লাগছে, এসে ভাবির পাশে বসলাম। জ্যোৎস্নার আলোতে ভাবিকে কি সুন্দরী না লাগছে। ভাবির পাশে এসে বসার সাথে সাথেই পায়ে কি যেন ফুটল। আমি ব্যথা পেয়ে একটু করে শব্দ করতেই ভাবি জেগে উঠল। আচমকা হয়ে কে কে করে দ্রুত বেড সুইচটা অন করলো, আর আমি এদিকে যন্ত্রণার পায়ের দিকে তাকাতেই দেখলাম কাচের টুকরো মেঝেতে পড়ে আছে। কাচের টুকরো আর ভাবির জাগ্রত হওয়া দেখে আমার আর বুঝতে বাকি রইল না যে আমার দেয়া বড়ি মিশ্রিত পানি ভাবি খায়নি। হয়তো কোনো কারণে নিচে পড়ে গেছে, নয়তো ভাবি টের পেয়েছিল। যাই হোক, আমাকে দেখে ভাবি অবাক হয়ে গেল। ভাবিস, কিরে তুই এত রাতে এখানে? তোকে আর কতবার বলবো যে আমার আশেপাশে আসবি না? তোর কি যা বলতে কিছুই নাই। আমিস, ভাবি তুমি তো জানো আমি এখানে কেন এসেছি। ইভেন বারবার কেন তোমার আশেপাশে ঘুরছি সেটাও ভালো করে জানো। আমার ইচ্ছেটা পূরণ করে দিলেই তো আর আমি তোমাকে ডিস্টার্ব করতাম না। ভাবিস, তুই হাজার চেষ্টা করলেও তোর ওই ইচ্ছেটা পূরণ করতে পারবি না। আমিস, ভাবি ভেবে দেখো, তোমার ওই ভিডিওটা কিন্তু আমার কাছে আছে। ভাইরাল করতেও সময় লাগবে না। ভাবি, তুই আমাকে থ্রেট দিচ্ছিস। আমিস, যদি ভাবো থ্রেট দিচ্ছি তাহলে তাই। ভালোই না দিলে জোর তো করতেই হবে। আর তুমি ভালো করেই জানো আমি যা চাই তাই পাই, যেটা পাই না সেটা ছিনিয়ে নেই। কি আর ডায়লগ হে। ভাবিস, তুই যাই করিস না কেন আমি তাতে কোনোভাবেই রাজি হব না। যা পারিস করিস। ভাবির কথাটা শুনে মাথায় রাগ এক শূন্য শূন্য হয়ে গেল। ইচ্ছে করছে এখনই জোর করে ভাবির সব লুটো করে নেই। এদিকে পায়ের ব্যথা যেন বেড়েই চলছে, ব্যথায় হাঁটতেও পারছি না। ভাবলাম আজ আর কিছু করতে পারবো না, পায়ে প্রচুর ব্যথা করছে। ভাবির দিকে ক্ষোভের দৃষ্টিতে তাকিয়ে কোনোমতে আস্তে আস্তে আমার রুমে এসে ওষুধ লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন
ঘুরিম ভেঙে গেল আম্মুর দেওয়া ফোন রিসিভ করতেই আম্মু আমাদের খোঁজ খবর নিয়ে এক পর্যায়ে বলল আমরা কাল বাসায় ফিরব। আম্মুর কথা শোনার পরই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। ভাবলাম যা করার আজই করতে হবে, কিন্তু ভাবি তো কোনোভাবেই রাজি হচ্ছে না। এত ভয় দেখানোর পরেও না, আর সহ্য হচ্ছে না। যা হওয়ার হবে। আবার এদিকে শরীরটাও বিছানা থেকে উঠছে না, খুব ক্লান্ত লাগছে। এখন একটু ঘুমিয়ে নেই, রাত এত বিজি থাকতে হবে। রাত হয়ে গেল, এখন আমার কাজ শুরু করার পালা। প্রতিদিনের ন্যায় আজও ভাবির রুমে প্রবেশ করলাম। ভাবি ঘুমন্ত অবস্থায় আছে। পাশে গিয়ে আজ আর দেরি করলাম না, ভাবির হাত দুটি বেঁধে ফেললাম। ভাবি জাগ্রত হয়ে গেল। ভাবি, কিরে রুদ্র, তুই আমার হাত বাঁধলি কেন? তোর দেখে তো সুবিধা মনে হচ্ছে না। আমি তোমাকে নিজ ইচ্ছায় করতে বলছিলাম, কিন্তু তুমি আর রাজি হলে না, তাই বাধ্য হয়েই আমার এটা করতে হচ্ছে। ভাবিস, প্লিজ ছেড়ে দাও আমাকে। আমি না, ছাড়ব না। আগে বলো, আমি যা বলবো তাই করবে। ভাবি, করব না। আমি আজকে তোমাকে ভোগ করার মাধ্যমে আমার ইচ্ছেটা পূরণ করব, তারপর আর তোমাকে ডিস্টার্ব করব না। ভাবি আমাকে বারবার রিকোয়েস্ট করছে আমি যেন এই কাজটা না করি, কিন্তু কে শোনে কার কথা? সুযোগ একবারই আসে, আর সেই সুযোগটা আমার আজ আসল। এটা হাতছাড়া করার ছেলে তো আমি না। এটা হাতছাড়া করলে আমার পুরুষত্ব নয়, বরং কাপুরুষত্বই প্রকাশ পাবে। তাই আর কিছুতেই দেরি করা যাবে না। কথাটা ভেবেই বিছানার সাথে চেপে ধরি ভাবিকে। ভাবি ছটফট করতে থাকে ছুটার জন্য, কিন্তু একদিকে হাত বাঁধা, অন্যদিকে আমার শক্তির সাথে পেরে উঠছে না। বিসর্জন দিতে হবে ভাবিকে, তাছাড়া কোনো উপায় নাই। প্রথমে ঠোঁটে বেশ জোরের সাথেই কিস করি, তারপর আস্তে আস্তে ঘাড়ে একটা কিস করি, তারপর নেশাগ্রস্তের মতো পুরো শরীরটা দেখতে শুরু করলাম। ভাবি কাঁদতে থাকে, কিন্তু কেউ শোনে না, আর আমি আমার কাজে ব্যস্ত। ভারী নিঃশ্বাসের শব্দে আমার আরে একটু অন্যরকম লাগে। কাজ শেষ, উঠে শার্টটা পরতে পরতে আমি তোমাকে নিজ ইচ্ছায় করতে বললাম, কিন্তু তুমি রাজি হলে না, তাই বাধ্য হয়েই এটা করলাম। এখন তো তুমি একজন ধর্ষিতা নারী, আর আমি ধর্ষণ করলাম তোমাকে। ইচ্ছের বিরুদ্ধে যৌনক্রিয়া করার নামই তো ধর্ষণ, তাই না? নিজ ইচ্ছায় করলে তো আর ধর্ষিতা হতে না। নিজের ইচ্ছেটা পূরণ করতে পেরে বেশ ফ্রেশ এবং খুব আনন্দ অনুভূতি হচ্ছে। ভাবিকে ধর্ষণের পর আমার রুমে এসে ঘুমানোর চেষ্টা করলাম। আজ ঘুমটা বেশ ভালোই হবে ভাবতে ভাবতে দু চোখ এক করার সাথে সাথেই একটা চিৎকার শুনতে পেলাম। কণ্ঠটা যে ভাবি সেটা ঠিকই বুঝতে পারলাম। সাথে সাথে বিছানা থেকে উঠে দৌড়ে ভাবির রুমে প্রবেশ করলাম। তারপর যা দেখলাম তার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না। ফ্যানের সে লিংয়ের সাথে রশি বাঁধা, আর সেই রশিতে ভাবি ঝুলছে। আমি বিশ্বাস করতেই পারছি না, কিন্তু আমার চোখের সামনে যা দেখছি সেটা তো আর মিথ্যা না। আমি এটা দেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, আমার মুখের ভাষা হারিয়ে ফেলেছি। চোখের পলক যেন আর পড়তেই চাচ্ছে না, মুখ থেকে কোনো শব্দ করতে পারছি না। লোকজন আস্তে আস্তে জড়ো হয়ে গেল। নিমিষেই এক সময়ের খালি বাড়ি এখন মানুষে পরিপূর্ণ। আমার দম বন্ধ হয়ে আসছে। এটা আমি কি করলাম? আমার জন্যই এটা হলো। আমার ইচ্ছেটা পূরণ করার জন্য একটা মানুষকে মেরে ফেললাম আমি। আমার আর এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই।